নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। বিজেপির রাজনীতিতে দিলীপ ঘোষ কি ক্রমেই অস্তগামী? আপাতত দিলীপ ঘোষকে কিন্তু দলের আর কোনো অনুষ্ঠানে ডাকা হচ্ছে না। দলের কর্মসূচি থেকে পাকাপাকিভাবেই বাদ পড়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এই দেখলেন যে মাত্র দুদিন আগে শুক্রবার দিন বিজেপি তেরঙ্গা যাত্রা হলো, সেখানে দিলীপ ঘোষ নেই। সেখানে বিজেপির নেতারা ছিলেন, সব ধরনের নেতারাই ছিলেন, একমাত্র বাদ দিলীপ ঘোষ। আর এক রাজ্য সভাপতি প্রাক্তন রাহুল সিনহা, তিনিও কিন্তু হাজির ছিলেন। তার আগে দিলীপ ঘোষকেও, যে দলের যে মিটিং, সেখানেও কিন্তু দিলীপ ঘোষকে আর কোনো জায়গা দেওয়া হচ্ছে না। রাজ্য বিজেপির সব থেকে সফল রাজ্য সভাপতি হিসাবে দিলীপ ঘোষ নিজেকে দাবি করেন, এবং যদি আর কি ভোটের পার্সেন্টেজ দেখা যায় এবং সিটের শতাংশ দেখা যায়, তাহলে উনি যে সভাপতির সময়সীমা ছিলেন, তাহলে শতাংশের হিসাবে বা আসনের হিসাবে এই লোকসভায়, এই বিধানসভায় বিজেপির কিন্তু দুটোই বেড়েছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু দিলীপ ঘোষকে কোণঠাসা বললে একটু কম বলা হয়, প্রায় দিলীপ ঘোষকে একেবারে ঠেলতে ঠেলতে ঠেলতে, আমরা যেটা বলি খাদের কিনারা, সেখানেই নিয়ে যাওয়া হয়েছে। এটা কিন্তু এখনো পর্যন্ত কেউ কোনো ঘোষিতভাবে কেউ কিছুই বলছে না, সেটাই সিদ্ধান্ত হয়েছে। কেউ কোনো ঘোষণা করছে না, কিন্তু দিলীপ ঘোষকে দলের কোনো কর্মসূচিতে ডাকা হবে না, এই সিদ্ধান্ত পার্টি এবং আরএসএস এর সর্বোচ্চ স্তর থেকে নেওয়া হয়ে গিয়েছিল। দিলীপ ঘোষ যখন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে দিন গিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেছিলেন, তারপরেই কিন্তু এই সিদ্ধান্ত সর্বোচ্চ স্তরে হয়ে গিয়েছিল। সেটা আমি কিন্তু ভিডিও করেছিলাম, আমার ফেসবুক পেজে লিখেও ছিলাম যে আপাতত দিলীপ ঘোষকে কিন্তু সম্পূর্ণভাবে ছাঁটাইয়ের পথে যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিছুদিন আগে বিজেপির যে সহ পর্যবেক্ষক পশ্চিমবঙ্গের মঙ্গল পাণ্ডে এবং অমিত মালভিয়া, তারা কলকাতায় এসেছিলেন, এবং বিজেপির যারা রাজ্য বিজেপির যারা প্রথম সারির নেতারা আছেন, তারা জিএস এমপি, এক্স এমপি, তাদের সবার সঙ্গে বৈঠক করেছিলেন। তাদের সবার সঙ্গে আলাদা আলাদা করে মঙ্গল পাণ্ডে আর অমিত মালভিয়া কথা বলেছিলেন, এবং সবার কাছেই তারা দিলীপ ঘোষ সম্পর্কে জানতে চান যে দিলীপ ঘোষের মন্তব্য দলের কতটা ক্ষতি করেছে এবং তাদের কি মত দিলীপ ঘোষকে নিয়ে। প্রত্যেকেই তার মতো করে মতামত জানিয়ে এসেছেন, এবং দিলীপ ঘোষের এই যে তৃণমূল নেত্রী বা মুখ্যমন্ত্রীর পাশে গিয়ে বসা, দলের যে ক্ষতি করেছে এবং তার কথা যে দলের ক্ষতি করছে নিয়মিত, কারণ সেই সময় তিনি নিয়মিত নানা রকম প্রেসে ইন্টারভিউ দিয়ে যেতেন, রোজ এক একটা চ্যানেলে যেতেন, সেগুলো প্রত্যেকের তথ্য প্রমাণ সহ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পেশ পর্যন্ত করেছিল। যেমন দিলীপ ঘোষ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্লিন চিট দিয়েছিলেন। এই দুর্নীতির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কোনো সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অন্য নেতারা করেছেন মমতার নাম ভাঙিয়ে, এই হচ্ছে দিলীপ ঘোষের তত্ত্ব। অথচ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির প্রধান জায়গায় ছিল হচ্ছে মমতা চোর, এটাই বিজেপি প্রতিষ্ঠিত করতে চায় তাদের প্রচারের মাধ্যমে। দিলীপ ঘোষ কিন্তু সেই প্রচারটাই, অস্ত্রটা যেটা ভোঁতা করে দিয়েছিলেন। একইভাবে এই সরকারের বিরুদ্ধে বিজেপির প্রধান অভিযোগ যে তাদের অসংখ্য কর্মীকে 2021-এর পর থেকে মেরে ফেলা হয়েছে, এবং যার জন্য আজকে সিবিআই তদন্তও চলছে। কিন্তু দিলীপ ঘোষ সেখানে পাশে বসায় তাদের কর্মীদের মধ্যে কিন্তু একটা বিরূপ মনোভাবের সৃষ্টি হয়েছে। যে সরকারের বিরুদ্ধে আন্দোলন, তার পাশে গিয়ে বসা, তাই জন্য কিন্তু দলের কর্মীরা সেটা ভালোভাবে নেয়নি। কারণ আমরা দেখেছিলাম সমাজ মাধ্যমে কিন্তু খুব উগড়ে পড়ছে যে প্রাক্তন সভাপতির বিরুদ্ধেই সবাই মুখ খুলছেন। এরপর দিলীপ ঘোষ কিছুটা মেরামতির চেষ্টা করেন, উনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে সমালোচনা করেন, বিষোদ্গার করেন, তাতেও কিন্তু কোনো চিড়ে ভিজেনি, কারণ যেহেতু সিদ্ধান্তটা একেবারে
সর্বোচ্চ স্তর থেকে হয়ে গিয়েছে। সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বিজেপি এবং আরএসএস এর মধ্যে যিনি যোগাযোগ রক্ষা করেন, সমন্বয় রক্ষা করেন, অরুণ কুমার, তারা সবাই মিলে এই সিদ্ধান্তটা নিয়েছেন। এবং এখানে রাজ্য যে আরএসএস, তারাও কিন্তু যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে তারা সম্মত হয়েছেন, যে দিলীপ ঘোষকে সঙ্গে একটা দূরত্ব রচনা করেছেন। কারণ সবাই মনে করেছেন যেভাবে দিলীপ ঘোষ গিয়েছেন তাতে কিন্তু বিজেপির যে রাজনীতি বর্তমানে, যে রাজনীতি অনেক বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে যত সময় যাচ্ছে বিধানসভা ভোটের আগে, সেই রাজনীতি কোথায় ধাক্কা খেয়েছে। এর মধ্যে এখনো দিলীপ ঘোষ মর্নিং ওয়াকে যান, তিনি কিছু কথাবার্তা বলেন, সেটা মিডিয়াও তার মতো করে দেখায়, কিন্তু আলটিমেট যা হচ্ছে দলের কাছে কিন্তু এরা কোনো গুরুত্বই নেই। কারণ দলের শেষ যে বৈঠক কিছুদিন আগে, দলের যে বৈঠকে সুনীল বনসাল এসেছিলেন, সুনীল বনসাল এসে সেখানে দলের বৈঠকে পরিষ্কারভাবে যেটা জানিয়েছিলেন যে যেই বৈঠকে 7 তারিখে জেলা সভাপতি এবং দলের যারা পদাধিকারী হাজির ছিলেন, সেখানে সুনীল বনসাল জানিয়েছিলেন যে পরের নির্বাচন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বে লড়া হবে। এখানে অনেকে অনেক রকম মানে করেছিলেন, অনেকে ভেবেছিলেন বোধহয় এর মাধ্যমে উনি বোঝাতে চাইছেন যে আগামী সভাপতি হিসাবে সুকান্ত মজুমদারই থাকবেন, কিন্তু সেটা নয়। সুকান্ত মজুমদারকে এখনো পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের তরফে জানানো হয়নি যে তিনি দ্বিতীয়বার সভাপতি হচ্ছেন, যেহেতু বিধানসভা ভোট আর একটা বছরও নেই। তো ওই কথা বলার মানে পরবর্তীকালে যারা বিজেপির পদাধিকারী আছেন, নেতারা আছেন, তখন তারা পরবর্তীকালে এটাই মানে দাঁড় করিয়েছে যে এখান থেকে দিলীপ ঘোষকে বাদ দিয়ে দেওয়া হলো। কারণ আগের যে আমরা ভোট লোকসভায় আমরা কিন্তু দেখতাম যে শুভেন্দু, দিলীপ ঘোষ, সুকান্ত, এই 3 জনের নাম থাকতো। সেখান থেকে দলের পর্যবেক্ষক সুনীল বনসাল যখন বলে দিয়ে গেলেন যে পরের নির্বাচনে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বে লড়বেন, তখন উনি কিন্তু দিলীপ ঘোষের নামটাকে বাদ দিয়ে চলে গেলেন। হ্যাঁ, নতুন যে সভাপতি যদি নতুন কেউ হয়, নিঃসন্দেহে সে তো দলের নেতৃত্ব দেবেই, কিন্তু উনি নাম না করেও যেটা বলে গেলেন, দিলীপ ঘোষকে আর নেতৃত্বের মধ্যে বিজেপি একেবারেই ধরছে না। দিলীপ ঘোষ বিজেপিতে আসার আগে সংঘের প্রচারক ছিলেন, সেখান থেকে সংঘই তাকে দলের কাজে বা বিজেপির কাজে নিয়ে এসেছিল। তারপর তিনি জিএস হন, তারপরে তিনি সভাপতি হন, বিজেপির নিজে এমপি হন। ইদানিং সংঘের সঙ্গেও কিন্তু তার দূরত্ব অনেক গুণ বেড়ে গেছে। যেটা কান পাতলে শোনা যায়, সেটা রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের জন্য সংঘ চেষ্টা চরিত্র করছিল, যাতে দিলীপ ঘোষকে আবার সভাপতি পদে বসানো যায়। কিন্তু সেই প্রস্তাব এখনো পর্যন্ত তোকে সভাপতি হবে সেটাই ঠিক হয়নি, এবং স্বাভাবিক সংঘের প্রস্তাব এখনো পর্যন্ত সেন্ট্রাল বিজেপি নেতৃত্ব মানবেন কিনা সেটাও ঠিক নেই। কিন্তু দিলীপ ঘোষের নাম সঙ্গে তালিকাতে ছিল বলেই শোনা যায়, কারণ দিলীপ ঘোষ সঙ্গের বহুদিনের ধরে তিনি সঙ্গের সঙ্গে জড়িত আছেন, তাই সেখানে তার নাম প্রস্তাব করা হয়েছিল বলেই খবর। এইবার যেটা প্রশ্ন, দিলীপ ঘোষ ঠিক কি করবেন? উনি কি রাজনীতিতে থাকবেন, না রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন? সেটা আপাতত দিলীপ ঘোষকেই ঠিক করতে হবে। নাকি তিনি মাটি কামড়ে পড়ে থাকবেন, যে পরবর্তীকালে 2000, দেখুন রাজনীতি তো জলের মতো বয়ে যায়। সেখানে আজকে যা আপনারা মনে করেন যে জল যে জায়গায় দাঁড়িয়ে, কালকে সেই জায়গায় জল দাঁড়িয়ে থাকে না। আপাতত দিলীপ ঘোষকে একেবারেই দলের সমস্ত কর্মসূচির বাইরে রাখা হয়েছে। কিন্তু কাল আপনাদের সামনে আরেকটা উদাহরণ দিলে বোঝা যাবে, বিজেপি কোনো সময় কিন্তু দেখা যাবে যে দলের যারা সর্বোচ্চ নেতা বা নেত্রী আছেন, তাদের সরাসরি বাদ না দিয়ে মোটামুটি তাদের আস্তে আস্তে সাইডলাইন করে দেয়। এ বিষয়ে একটা বড় উদাহরণ আছে লালকৃষ্ণ আদবানি। এই লালকৃষ্ণ আদবানি, যিনি বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন তার রথযাত্রা করিয়ে, তাকেও কিন্তু বিজেপি এবং আরএসএস সাইডলাইন করে দিয়েছিলেন। কারণ উনি পাকিস্তানে গিয়ে
জিন্নাহকে ধর্মনিরপেক্ষ বলেছিলেন, জিন্নাহর প্রশংসা করেছিলেন তার সমাধি ক্ষেত্রে গিয়ে। তারপর কিন্তু উনি আরএসএস এর রোশানালে পড়েন এবং ওনাকে সমস্ত কিছু থেকে আস্তে 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 সরিয়ে দেওয়া হয়। এখন কি মার্গদর্শক মণ্ডলী বলে আছে, সেটার কোনো কাজ নেই। এখন অবশ্য ওনার অনেক বয়স হয়ে গেছে। একইভাবে এই যে রাজ্য বিজেপির যিনি সভাপতি, প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, তিনিও অন্তত খাতায় কলমে সব থেকে সফলতম নেতা হিসাবে স্বীকৃত। কিন্তু তাকেও সরাসরি বাদের কথা না বললেও, বহিষ্কারের কথা না বললেও আস্তে আস্তে কিন্তু সমস্ত কাজ থেকেই ছেটে দিচ্ছে। এবার দিলীপ দা কতদিন মাটি কামড়ে পড়ে থাকতে পারেন, নাকি উনি যেরকম আর কি সহজ সরলভাবে কথা বলেন, সোজাসুজি কথা বলেন, সেখানেও তিনি হঠাৎ একদিন বলে বসবেন, না আমি সবকিছু থেকে চললাম, সমাজসেবার কাজ করব। চলুন আমরা আর কিছুদিন অপেক্ষা করি। অপেক্ষা করলেই আসল প্রশ্নের উত্তর কিন্তু সব জানা যাবে। তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।